ভাবা যায় মাত্র ৩০,০০০ টাকা দিয়ে শুরু করে একটা মোমোর দোকান আজকে বিশ্বের বড় বড় ফুড চেনকে টেক্কা দিচ্ছে। হ্যাঁ, ওয়াও মোমোর কথাই বলা হচ্ছে। চলুন আজ এই দারুণ গল্পটা বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। তো কি থাকছে আজ? প্রথমে দেখব কিভাবে ওই ৩০,০০০ টাকার আইডিয়াটা এলো, তারপর কিভাবে একটা ছোট্ট কিয়স্ক থেকে আজ তো একটা কিংডম তৈরি হলো। দেখব ওদের স্টমাক শেয়ার দখলের প্ল্যানটা কি, আর ভারতের ফাস্ট ফুড মার্কেটের লড়াইটাই বা কেমন। এরপর কথা হবে গ্রোথ আর প্রফিটের টানাপোড়েন নিয়ে। আর সবশেষে একটা বড় প্রশ্ন, ওয়াও মোমো কি পারবে একটা গ্লোবাল ইন্ডিয়ান ব্র্যান্ড হয়ে উঠতে? কো-ফাউন্ডার সাগর দারিয়ানির এই কথাটা একবার দেখুন। উনি বলেন, স্বপ্নটা এত বড় আর এত ওয়াও হতে হবে যে সেটা আপনাকে ঘুমোতেই দেবে না। আর সত্যি বলতে এই একটা লাইনই যেন পুরো ওয়াও মোমোর জার্নিটাকে বলে দেয়। এই এনার্জিটাই তো ছিল আসল ফুয়েল। আচ্ছা, চলুন তাহলে একদম শুরু থেকে শুরু করা যাক। কিভাবে এই আইডিয়ার জন্ম হলো? ভাবলে অবাক হতে হয়, এর শুরুটা কিন্তু কোনো ঝাঁচকচকে বোর্ডরুমে হয়নি, বরং শুরুটা হয়েছিল একটা ব্যক্তিগত ক্রাইসিস আর খুব সাধারণ একটা ভাবনা থেকে। এই যে সংখ্যাটা দেখছেন, ৩০,০০০ টাকা। হ্যাঁ, মাত্র ৩০,০০০। এটাই ছিল ২০০৮ সালে সাগর দারিয়ানি আর বিনোদ হোমগাইয়ের মোট ইনভেস্টমেন্ট। আর এই টাকাটা সাগর ধার করেছিলেন তার বাবার কাছ থেকে। ভাবা যায়? আর দেখুন আইডিয়াটা কিভাবে এলো। কোনো জটিল বিজনেস প্ল্যান থেকে নয়, বরং খুব ব্যক্তিগত একটা জায়গা থেকে। সাগর তখন কলেজের 3rd ইয়ারে একটা ব্রেকআপের পর বেশ হতাশ, কিছুই ভালো লাগছে না। ঠিক তখনই ওর মনে পড়ে যায় স্কুলের এক মোমো আন্টির কথা, যিনি দারুণ মোমো বানাতেন। আর মাথাতে একটা প্রশ্ন খেলে যায়, আচ্ছা, বার্গার বা পিৎজার যদি ব্র্যান্ড হতে পারে, তাহলে মোমোর কেন নয়? ব্যাস। আর নামটা? সেটাও ছিল দারুণ সহজ একটা ভাবনা। সাগর চেয়েছিলেন মানুষ প্রথম কামড় দেওয়ার পর মুখ দিয়ে যে কথাটা বলবে সেটাই হবে ব্র্যান্ডের নাম। আর সেটা হলো ওয়াও। তো আইডিয়া তো হলো, নামও ঠিক হলো, কিন্তু আসল খেলাটা তো এরপর। মানে একটা ছোট্ট কিয়স্ক থেকে কিভাবে এত বড় একটা ন্যাশনাল চেইন তৈরি হলো, চলুন সেটাই দেখি। এই টাইমলাইনটা একবার দেখুন। ২০০৮ সালে স্পেন্সার্সের একটা কিয়স্ক থেকে শুরু, আর আজকে ৭৮০রও বেশি আউটলেট, মাঝে টাইগার গ্লোবালের মতো ইনভেস্টর এসেছে, ভ্যালুয়েশন ১,০০০ কোটি ছাড়িয়েছে। এটা বেরু গ্রোথ নয়, এটা একটা রকেট স্পিডে এগোনোর গল্প। এ টেবিলটা দেখুন, তফাতটা জাস্ট অবিশ্বাস্য। ২০০৮-এ প্রথম মাসে আয় ছিল ৫৩,০০০ টাকা, আর এখন বছরে প্রায় ৬৫০ কোটি টাকা। তখন কর্মচারী ছিলেন মাত্র ৩ জন, আর এখন ৭,০০০-এর বেশি। একটা লোকাল স্টল থেকে কর্পোরেট জায়ান্ট হওয়ার এর চেয়ে ভালো উদাহরণ আর কি হতে পারে? কিন্তু ওরা শুধু একের পর এক দোকান খুলেই থেমে থাকেনি। ওদের আসল ম্যাজিকটা ছিল ইনোভেশন। মোমোকে ওরা যেন নতুন করে আবিষ্কার করেছে। প্যান ফ্রাইড মোমো, মোবার্গ মানে মোমো বার্গার, চকলেট মোমো, তন্দুরি মোমো, কি নেই! এমনকি দেশের প্রথম গ্লুটেন ফ্রি মোমো এনেছে ওরা। আর এই যে নতুন নতুন জিনিস আনার নেশা, এটাই ওদেরকে একটা বড় স্ট্র্যাটেজির দিকে নিয়ে যায়। ব্যাপারটা আর শুধু মোমো বিক্রিতে আটকে থাকেনি, খেলাটা হয়ে দাঁড়ায় শেয়ার অফ স্টমাক বা পেটের শেয়ার দখলের। ব্যাপারটা কি? ওরা বুঝতে পারল যে ওরা আসলে শুধু ভালো মোমো বানায় না, ওরা ছোট ফরম্যাটের রেস্টুরেন্ট চালাতেও এক্সপার্ট হয়ে গেছে। তো আইডিয়াটা হলো, একজন কাস্টমারের খাওয়ার যতগুলো উপলক্ষ থাকে তার বেশিরভাগটাই যদি নিজেদের ব্র্যান্ডের আওতায় আনা যায়, এটাই হলো শেয়ার অফ স্টমাক। আর সেই লক্ষ্য থেকেই তৈরি হলো ওয়াও ইকোসিস্টেম। মানে মোমো খেতে ইচ্ছে করলে ওয়াও মোমো আছে, ইন্দো চাইনিজ খেতে ইচ্ছে করলে ওয়াও চাইনা, ফ্রাইড চিকেন বা কাবাব তার জন্য ওয়াও চিকেন, আর ডেজার্টের জন্য ওয়াও কুলফি। মানে একই ছাতার তলায় সব ক্রেভিংয়ের সমাধান। আর এই যে এতগুলো ব্র্যান্ড নিয়ে আসা, এটা ওয়াও মোমোকে সোজা নিয়ে এসেছে ভারতের ফাস্টফুড বা QSR মার্কেটের একেবারে কেন্দ্রবিন্দুতে। আর এই বাজারটা কিন্তু একটা যুদ্ধক্ষেত্রের থেকে কম কিছু নয়। একবার বাজারের সাইজটা দেখুন, প্রায় ২ লক্ষ মিলিয়ন টাকা বা $২৪ বিলিয়ন। মানে বিশাল একটা বাজার এটা। আর বাজারটা কিন্তু বসে নেই, প্রতি বছর প্রায় ৮.৫%-এরও বেশি হারে বাড়ছে। কারণটা সহজ, মানুষের আয় বাড়ছে, শহর বাড়ছে, আর দেশের বেশিরভাগ মানুষই তরুণ। কিন্তু এত দ্রুত গ্রোথ আর এত বড় বাজারের মধ্যে একটা বড় কিন্তু আছে, একটা চ্যালেঞ্জ, যা সরাসরি ওদের লাভের উপরে এসে পড়ছে। এই গ্রাফটা দেখুন, বিক্রি কিন্তু দারুণ বাড়ছে, ৪৬০ কোটি থেকে ৬২৫ কোটি, টার্গেট ৯০০ কোটি। মানে টপ লাইন গ্রোথ দুর্দান্ত, কিন্তু আসল গল্পটা বটম লাইনে। সমস্যাটা হলো ডেলিভারি।
মহামারীর আগে যেখানে মাত্র 10% সেলস ডেলিভারি থেকে আসতো, এখন সেটা প্রায় 45%। আর সমস্যা হলো এই ডেলিভারি অ্যাপগুলো প্রতিটা অর্ডারের ওপর 20 থেকে 25% কমিশন কেটে নেয়, মানে লাভের একটা বড় অংশই চলে যাচ্ছে। তার মানে কি দাঁড়ালো? সেলস লাফিয়ে লাফিয়ে বাড়লেও ডেলিভারির এই বিশাল খরচের জন্য লাভ বাড়ছে না, বরং লস একই জায়গায় আটকে আছে। তো এর সমাধান কি? ওয়াও, মোমোর প্ল্যান হলো আরও বেশি করে ফিজিক্যাল স্টোর খোলা, যাতে ডাইন ইন আর টেক অ্যাওয়ে বাড়ে। তো এই সব কিছুর পর আমরা এসে পৌঁছেছি গল্পের শেষ ধাপে। এখান থেকে ওয়াও, মোমোর রাস্তাটা কোন দিকে? ওদের পরবর্তী লক্ষ্যটা কি? লক্ষ্যটা খুবই পরিষ্কার আর ভীষণ অ্যাম্বিশাস। আগামী 18 মাসের মধ্যে 1000টা স্টোর আর 1000 কোটি টাকার রেভিনিউ। শুধু তাই নয়, বিদেশেও ছড়িয়ে পড়া। আর 2-3 বছরের মধ্যে আইপিও আনার পরিকল্পনাও আছে, মানে কাস্টমাররাই যাতে কোম্পানির শেয়ার হোল্ডার হতে পারে। সব মিলিয়ে একটা ভারতীয় ব্র্যান্ডকে গ্লোবাল ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা করা। আর এখানেই আমাদের জন্য একটা দারুণ প্রশ্ন থেকে যায়, শুধু ওয়াও মোমোর জন্য নয়, বরং ভারতের অন্য ব্র্যান্ডগুলোর জন্য। একটা সাধারণ আমাদের খুব কাছের খাবার মোমোকে ভিত্তি করে তৈরি হওয়া একটা দেশি ব্র্যান্ড কি পারবে একদিন ম্যাকডোনাল্ডস বা ডমিনোজের মতো একটা গ্লোবাল আইকন হয়ে উঠতে? কি মনে হয়?